এত বড় এক বিজনেসম্যান অফিসে ভার্সিটির স্টুডেন্টের কি প্রয়োজন থাকতে পারে? কেন হঠাৎ করে অফিসে যেতে হবে? তা আবার সাত সকালে বাড়িতে মিথ্যে বলে? কি এমন কারণ হতে পারে? এইসব প্রশ্ন খুঁজতে ব্যস্ত বন্ধুমহলের সদস্যরা। হঠাৎ রূপের অনাকাঙ্ক্ষিত কথায় সবার মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। এদিকে রূপের এতে কোনো হেলদোল নেই। সে এক মনে তাকিয়ে আছে সামনে পড়ে থাকা কয়েকটা কাঠগোলাপের দিকে। ভার্সিটির বট গাছের একটু দূরে মাঝারি সাইজের একটা কাঠগোলাপ গাছ আছে। গাছের নিচে বেশ কিছু কাঠগোলাপ অবহেলায় পড়ে আছে। কাঠগোলাপগুলো হালকা গোলাপি, যা বর্তমানে বেশ বিরল। রূপ সেই দিকে তাকিয়ে ফুলগুলো পর্যবেক্ষণ করছে। তবে ধ্যান জ্ঞান সব অন্যদিকে পড়ে আছে। তীব্র চৌধুরী ঠিক নামের মতোই তীব্রতর। এই যে এক দেখাতেই রূপের হৃদয়ের গভীর ঝড় তুলেছে প্রতিনিয়ত। সেই কণ্ঠস্বর, তীক্ষ্ণ চাহনি, রাগ বিস্তৃত বাক্যধ্বনি সব যেন রূপের হৃদয়ের গহীনে আটকে আছে। চাইলেও রূপ অন্য কিছু ধ্যান জ্ঞান দিতে পারছে না। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। কেন যেন মনে হচ্ছে এই তীব্রের ঝড় কেউ সে আগেও দেখেছে। এটা জাস্ট 2 দিনের দেখা নয়। রূপের এসব ভাবনার মাঝেই সাজোরে আওয়াজ হলো। রূপ চরম অবাক হয়ে পাশে তাকাতেই 5 জোড়া রাগান্বিত দৃষ্টির দেখা মিলল। রূপকে এমন হতভম্বের মতো তাকিয়ে থাকতে দেখে পেখম বিরক্ত হয়ে বলল, কখন থেকে কি ভেবে যাচ্ছিস বল তো? এত কথা জিজ্ঞাসা করছি, কোনো উত্তর করছিস না কেন? কি এত ভাবছিস? রূপ ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে সেদিকে বিকেল থেকে সব কথা খুলে বলল, শুধু মেসেজের কথাটা গোপন রেখে। কারণও চায় না এই বিষয়ে আর কেউ কথা উঠাক। রূপের সব কথা শুনে ঈশান হতভম্ব স্বরে বলল, আমি ছেলে হয়ে এখন পর্যন্ত নেশা করিনি, এমনকি সিগারেটও ছোঁইনি। আর তুই আমার বন্ধু হয়ে নেশা করে ফেললি, তাও আবার প্রেমের ছ্যাঁকা খেয়ে। কিছু বলার আগেই রূপ ওখান থেকে উঠে চলে গেল। এইসব বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না রূপের। এদিকে ওর যার দিকে তাকিয়ে আছে বন্ধু মহলের সদস্যরা। আজ অদ্ভুত এক বিহেভ করছে রূপ, যেটার সাথে ওরা পরিচিত নয়। রূপের যাওয়ার দিকে তাকিয়ে ঈশানকে উদ্দেশ্য করে মুন বলে উঠল, এভাবে বলাটা তো ঠিক হয়নি, জানিস তো রূপ ওই শুভ্রর কথা শুনতে পারে না, তাও কেন বললি? ঈশান অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তো মজা করছিলাম ইয়ার, বুঝিনি রূপ এত রিয়্যাক্ট করে বসবে। ঈশানের কথা শেষ হতেই পেখম বলল, রূপের আজকের বিহেভটা একদম অন্যরকম ছিল। হঠাৎ এত পরিবর্তন কেন বলতো? পেখমের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করলো। কেউ বুঝতে পারছে না, অথবা সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। কারণ রূপ এখন ক্লাসেই আছে। রক্ত লাল চোখের সামনে তাকিয়েছে রনু। মায়ান মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে পাশে। আর সামনে কয়েকজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে ভয় কাঁপছে। তাদের দেখে এই মুহূর্তে 105 ডিগ্রি জ্বর আক্রান্ত রোগীর মতো হচ্ছে। পরিবেশটা বেশ নিস্তব্ধ। এই নিস্তব্ধ পরিবেশের পছন্দ হলো না রনর, তাই তো হুঙ্কার তুলে বলে উঠল, এতবার ওয়ার্নিং দেওয়ার পরও একই ভুল কি করে করো তোমরা? বারবার বলেছিলাম কড়া সিকিউরিটি করতে, বলেছিলাম কঠোর নজরদারি রাখতে, তারপরও একই অবস্থা কেন? আনসার মি, ড্যাম ইট। তখন সবই ভয়ে কাঁপলেও আবার কেঁদে ফেলার মতো অবস্থা। তাই মায়ান কাচুমাচু হয়ে বলে উঠল, সব ঠিকই ছিল স্যার, তাও। আর কিছু বলার আগেই রণ থামিয়ে দিল। টেবিলে রাখা ওয়ার্ল্ড বলটা ঘুরাতে ঘুরাতে বলে উঠল, তবে কি করে এতজনের ভেতরে আসতে পারে? এত সিকিউরিটির চোখ টপকে কি করে আসতে পারে? উত্তর না পেয়ে রণ মায়ানের দিকে তাকালো। মায়ান কিছু বলতে চাইছে, তবে এতজনের সামনে বলাটা ঠিক হবে না ভেবে চুপ করে আছে। রণ বুঝতে পেরে হাতের ইশারায় সবাইকে বাহিরে যেতে বলল। মুহূর্তে সবাই চলে গেল। ওরা যেতেই মায়ান এক নিঃশ্বাসে বলতে লাগলো, স্যার আমরা যতজন ছিলাম তাতে করে ওখানে টিসি মাফিয়া গ্যাংয়ের সদস্য ঢুকবে কি করে? ওরা সবাই কোনো সিক্রেট কোড ইউজ করে ভিতরে এসেছে।
তবে স্যার আমার মনে হয় এই গ্যাংয়ের লিডার কোনো ভালো মানুষকে খুন করে না। যে কোনো ড্রাগস লিডার বা অন্যায় কাজে যুক্ত ক্রিমিনাল যাদের আইন শাস্তি দিতে পারছে না একমাত্র তাদেরই খুন করে। রণ চুপ করে বসে সবটা শুনল। এই বিষয়টা অনেক আগেই তার মাথায় এসেছে। যখন বিজনেসম্যানের ছেলেকে ভার্সিটিতে খুন করা হয় তখনও খোঁজ নিয়ে জানতে পেরেছিল ছেলেটা একজন ধর্ষক। তার নামে মামলাও করে হয়েছিল। কিন্তু 3 ঘন্টার বেশি সে লক আপে থাকেনি। আর তার ব্যবসায়ী বাবা তাকে ঘুষের মাধ্যমে বের করেছিল। ঠিক তার পরদিন যেই মেয়ের বাবা মামলা করেছিল তার বিরুদ্ধে তার ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। কিন্তু সবার ধারণা তাকে খুন করে লাশ ঝুলানো হয়েছে। এরপরের ঘটনাটা রণ নিজের চোখে দেখেছে। কিয়া নামক এক মেয়ে বাবা মার অবাধ্য হয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে টাকা হাতিয়ে নিতে ঠিক সেই মেয়েকে সিংহর ধাওয়ায় মরতে হয়েছে। এসব বিষয় রণকে টিসি মাফিয়া চক্রকে অর্ধেক বুঝতে পেরেছে। এসব ভেবেই রণর মুখে হালকা হাসি ফুটে উঠল। আসলে কাল রাতে মন্ত্রীর ফার্ম হাউসে পার্টি ছিল, যার সম্পূর্ণ নজরবন্দির দায়িত্ব ছিল রণর ওপর। কিন্তু কোথাও থেকে কয়েকজন মুখোশধারী লোক এসে সবাইকে ঘেরাও করে ফেলে। পুলিশেরা ফায়ারিং করার আগেই একটা বদ্ধ রুম থেকে বড় বড় 2টা হোয়াইট কালার সিল করা বক্স বার করে সেই মুখোশধারী লোকগুলো। মন্ত্রীর বাড়িতে এমন বক্স কোথা থেকে আসবে এই নিয়েই যখন সবার মধ্যে সমালোচনা চলছিল ঠিক তখনই মুখোশধারী লোকগুলো বক্স খুলে ফেলে। আর সেই দিকে তাকিয়ে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়, কারণ সেখান থেকে বান্ডিল বান্ডিল ড্রাগস বেরিয়ে আসে। ভালোর মুখোশ পরা মন্ত্রীর এমন কালো ব্যবসা সবার মনে কুৎসিত ধারণা সৃষ্টিকর হয়েছে। এই বিষয়টি নিয়েই আজ মিটিং ছিল। তবে পুলিশের চোখ এড়িয়ে গিয়ে করে গ্যাংয়ের সদস্যরা ভেতরে ঢুকলো সেটা নিয়েই সবার মধ্যে উদ্বিগ্নতা। গভীর রাত, নিশ্চুপ পরিবেশ, মাঝে মাঝে হুতুম প্যাঁচার ডাক, সব মিলিয়ে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে কিছু মানুষরূপী জানোয়ারদের, যারা দিনের ভালো মুখোশ পরে ঘুরে বেড়ায় আর রাত হলে নিজেদের কালো বিষ ছড়ায়। এরা বিষধর সাপের চেয়েও ভয়ানক। কিন্তু এইসব কালো বিষাদের তো সমাজে মানায় না। তারা যে প্রতিনিয়ত সমাজকে কুলুষিত করছে, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, নারীর সম্মান ধূলিসাৎ করছে, চাকরি দেওয়ার নাম করে নারীকে ভোগের সামগ্রী হতে বাধ্য করছে, কিংবা নিজেদের কালো বিষ লুকাতে মানুষকে হত্যা করতে এদের হাত কাঁপে না। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। প্রকৃতি নিজেই এর প্রতিশোধ নেয়, নয়তো কোনো বীর যোদ্ধার আগমন ঘটে এসব কালো বিষকে নিঃশেষ করতে। ঠিক তা এমনই এক যোদ্ধার আগমন ঘটেছে ভারতবর্ষে, যার থাবায় এইসব বিষাদ মুক্ত মানুষ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। ঠিক আজও হবে। তাই তো এত আয়োজন। জঙ্গলের ঠিক শেষ মাথায় গিয়ে থামলো তাদের চলা। মাটিতে পড়ে কাতরাচ্ছে কয়েকজন নোংরা মানুষ নামের অমানুষ। তাদের সামনে বিশাল এক বাংলো। বাংলোর ঠিক অপর অর্থে দেওয়ালের মাথায় লেখা ধ্বংসরাজ্য। এই রাজ্যের সব পাপের ধ্বংস হয় এই বাংলাতে। রাতের আধারে পাপীদের আর্তনাদে ভারী হয় ধ্বংসরাজ্যের প্রতিটি দেওয়াল। আর এই সবের সাক্ষী থাকে টিসি মাফিয়া লিডার আর তার টিম। কে এই মাফিয়া যে এত পাপীকে নিজের হাতে ধ্বংস করছে? গড়ে তুলেছে ধ্বংসরাজ্য নামের রাজ্য, যেই রাজ্যর দাপট চলে শুধুমাত্র তার। আর কেনই বা এটা লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। রাত প্রায় 10:30। বাহিরে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। একটু পরপর আলো ঝলকানি দিয়ে গগন কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। সে সাথে পাল্লা দিয়ে ঝরছে বাতাসের বেগ, বাড়ছে বাতাসের বেগ। প্রাকৃতিক আপন তালে নৃত্য করে যাচ্ছে। ঝুমঝুম আওয়াজে মুখরিত পুরো ঘরময়। বিদ্যুৎ না থাকায় আলো আধারের খেলা চলছে রুমে। আর তার সাথে বেড়ে চলেছে কারো অনুভূতি পাল্লা। ভাবনায় এলোমেলো করে দিচ্ছে বারংবার। পুরো মস্তিষ্ক জুড়ে বিচরণ চালাচ্ছে এলোকেশী এক কন্যা। এত মায়া কেন এই কন্যার মাঝে? কেন নারী এই হৃদয়ে ঠাঁই না পেলেও সেই কন্যা মন মস্তিষ্ক সবটা জুড়ে রাজত্ব চালাচ্ছে প্রতিনিয়ত।
কেন এমন হচ্ছে? এত তাড়াতাড়ি কি হারিয়ে যাওয়া যায় কারো মায়ায়? এত এত প্রশ্নের ভিড়ে বারবার তলিয়ে যাচ্ছে বলিষ্ঠ এক মানব। বড় কিং বেডটা গা এলিয়ে শুয়ে আছে সে। হাতের মুঠোয় ধরা গোল্ডেন চিকন লকেট, যার মাঝে ডায়মন্ডের কারুকাজ। সেই লকেটটির দিকে তাকিয়ে বলিষ্ঠ মানবটি নেশাময় কণ্ঠে বলে উঠল, আর কত পোড়াবে আমায় রূপকন্যা? তুমি না যে এখন আমার বড্ড শূন্য লাগে রূপকন্যা। কেন এভাবে ঘায়েল করলে আমায়? কি দোষ ছিল আমার? ভালোই তো ছিলাম একা একা। আমার জীবনে আসাটা কি খুব প্রয়োজন ছিল? না পারছি তোমাকে বলতে, না পারছি নিজে সইতে। প্রতিনিয়ত হৃদয় যন্ত্রণায় কাতরাচ্ছি। খুব তাড়াতাড়ি আমার খাঁচায় বন্দি করব তোমায়, আধারের হৃদয় স্পর্শী। কথাটা শেষ করেই লকেটটা বুকে জড়িয়ে ধরলো। আরো একটা নির্ঘুম রাত পাড়ি দেওয়ার জন্য ডুবে গেল তার হৃদয় স্পর্শিনীর ভাবনায়। বেলকনিতে রাখা গোল দোলনায় বসে চোখ বন্ধ করে বৃষ্টি বিলাস করতে ব্যস্ত রূপ। পরনে তার শুভ্র রঙের হাঁটু পর্যন্ত ফ্রক, খোলা চুলগুলো ভিজে পিছড়িয়ে আছে। বৃষ্টিতে ভেজা দরুন ঠোঁট জোড়া লাল বর্ণ ধারণ করেছে। চোখের নিচে হালকা কাজল লেপটে আছে। তাকে দেখতে উপন্যাসের কোনো মায়াবিনী লাগছে। রূপ তো অস্ত এক মায়ার পাহাড়। এই মায়া শেষ হবার নয়, আর নাই বা কাটিয়ে ওঠা যায়। বেশ অনেকক্ষণ বৃষ্টি ভেজার ফলে শরীরে কাঁপুনি দিচ্ছে, দেহ ঠান্ডা বরফ হয়ে গেছে, কিন্তু রূপের এতে কোনো হিলদোলই নেই। সে তো এক মনে বৃষ্টির ফোঁটা উপভোগ করতে ব্যস্ত। এতক্ষণ বজ্রপাত না হলেও এবার আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকালো। রূপও চমকে তাকালো। বজ্রপাত রূপ তেমন ভয় পায় না, তবে আওয়াজটা শুনলে ভয় হয়। তাই উঠে দাঁড়ালো রুমে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে থাকা সম্ভব না। রূপ প্রায়ই এমন করে। বৃষ্টি নামলে সেও যেন মেতে ওঠে প্রকৃতির সাথে, আপন মনে কল্পনার জগতে স্বপ্ন বনে। তবে কয়েকদিন ধরে তেমন কিছু করছে না রূপ। তার কারণও আছে যথেষ্ট। এসব ভেবেই রূপ ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে শাওয়ার অন করে মিররের দিকে তাকাতে হঠাৎ চমকে গেল রূপ। নিজের গলায় হাত দিয়ে দেখলো লকেটটা নেই, যেটা রূপের ছেলেবেলা মিলিয়ে এক বিরাট অংশ জুড়ে ছড়িয়ে আছে। এত বছর ঠিক থাকলেও আজ কোথায় হারালো? রূপের মনে হলো প্রায় অনেক দিন থেকেই নেই এটা। রূপ এতদিন খেয়ালই করেনি লকেটটা হারিয়ে গেছে। ভাবতেই কষ্টরা বুকে হানা দিল। দ্রুত শাওয়ার নিয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো রূপ। বেডে বসে ভাবতে লাগলো কোথায় হারাতে পারে। লকেটটা এমনভাবে তার মা তাকে পরিয়ে দিয়েছিল, যেটা কেউ না খুললে কোনোদিন খুলবে না। তবে কি কেউ খুলে নিয়েছে? ভাবতেই কান্না পেল রূপের। সে এত বেখেয়ালি কবে থেকে হলো? তার গলা থেকে কেউ চেইন খুলে নিল, আর সে টেরও পেল না। এসব ভাবতে ভাবতে বেডে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে হঠাৎ করে কেন জানি তীব্রর মুখটা চোখে পাতায় ভেসে উঠল। মুহূর্তেই রূপ চোখ খুলে উঠে বসল। দ্রুত শ্বাস ওঠানামা করছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এমন হচ্ছে কেন? রূপ বিড়বিড় করে বলে উঠল, তাকে দেখার পর থেকেই এমন হচ্ছে কেন আমার সাথে? এতটা হেল্পলেস কেন লাগছে নিজেকে? বারবার তার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। চেয়েও পারছি না আমি তাকে আমার মন মস্তিষ্ক থেকে সরাতে। সে পুরো আমিটাতেই হৃদয় গ্রাসী হয়ে বসে আছে। কেন এমন হচ্ছে? কেন এমন এলোমেলো করে দিলেন আমায়? কেন আমি তীব্রতরে আটকে গেলাম? কেন তীব্র? ঠিক তখনই প্রচন্ড জোরে আকাশ কাঁপিয়ে ভয়াবহ বজ্রপাত হলো। রূপ ভয়ে দু কান চেপে ধরল। তার এই অভিযোগে প্রকৃতিও যেন ভীষণ রেগে গেছে। তাই তো এই ভয়াবহ শব্দে কাঁপিয়ে তুলল গোটা জগৎ। একজন অনুভূতির বেড়াজালে আবদ্ধ হয়ে তার হৃদয় স্পর্শীকে নিজের খাঁচায় বন্দি করার প্রয়াসে মত্ত, আর অপরজন নিজের অনুভূতি না বুঝে সেই অনুভূতিকে দমিয়ে রাখার চেষ্টায় মত্ত। কে হবে বিজয়ী? অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা, সবকিছুর ঊর্ধ্বে কি আছে তাদের ভবিষ্যতে? ভার্সিটির ক্যাম্পাসে আড্ডা জমেছে বেশ। বন্ধু বান্ধব নিয়ে বেশ খোশমেজাজেই আড্ডায় সামিল হচ্ছে রোহান। আর অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে। রূপ আর তার ভার্সিটি আলাদা।
রূপকে হাজার বলেও এই ভার্সিটিতে কেউ অ্যাডমিট করাতে পারেনি, কারণ রোহান রূপের সব কাজেই বাধা দেয়। বছর তিনেক ছোট বড় হওয়ায় দরুন দুজনেই সমবয়সীদের মতো আচরণ করে। দুজনেই টম অ্যান্ড জেরির মতো একে অপরের পেছনে লেগে থাকে। তাই রূপ এই ভার্সিটিতে ভর্তি না হয়ে অন্য ভার্সিটিতে অ্যাডমিট হয়েছে। রোহান বাইকের উপরে শুয়ে হারমোনিকার হালকা সুর তুলেছে, আর তার বন্ধু বান্ধব সবাই পাশে দাঁড়িয়ে সেই সুর উপভোগ করছে। রোহান ভীষণ ভালো হারমোনিকা বাজাতে পারে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই যখনই বাজায় সবাই মুগ্ধ হয়ে শোনে। এই যে এখনো তাই হচ্ছে। ক্যাম্পাসে যারা ছিল সবাই প্রায়ই চুপ করে সুর শ্রবণ করছে। রোহান কল্পনা করতে করতে হারমোনিকার সুর তুলছে, বারবার কল্পনায় হারিয়ে গিয়েছে, সুরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। বেশ একবার সুর তুলতে আস্তে করে চোখ খুলে সামনে তাকালো। সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি সুর থেমে গেল। একরাশ মুগ্ধতা ঘিরে ধরলো তাকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো হুড়বড়িটির দিকে। রোহানের সামনে দাঁড়িয়ে আছে এলোকেশী এক কন্যা, যার বন্ধ চোখে একরাশ মুগ্ধতা বিরাজ করছে। ল্যাভেন্ডার কালারের লং শার্ট আর চাপা ব্ল্যাক জিন্স, তার পরনে হাই হিল পরায় উচ্চতায় রোহানের কাঁধের একটু উঁচু মনে হচ্ছে। ধবধবে ফর্সা শরীর রোদের তেজে হালকা সোনালি মনে হচ্ছে। কৃত্রিম সাজ নেই বললেই চলে, শুধু ঠোঁটে হালকা ল্যাভেন্ডার কালারের লিপস্টিক। এতেই দারুণ লাগছে রোহানের কাছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুর থেমে যাওয়ায় মেয়েটি তাকালো রোহানের দিকে। তাকাতেই চোখ বড় বড় করে ফেললো মেয়েটি। কাছে কোনো যেন মনে হলো রোহান তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কেমন প্রেমময় দৃষ্টিতে। এখানে তো আরো অনেকে আছে, তাদের দিকে না তাকিয়ে শুধু তার দিকেই অমন করে তাকিয়ে আছে কেন? মেয়েটি আর কিছু না ভেবে তার বান্ধবীকে নিয়ে চলে যেতে নিলে রোহানের হুঁশ ফিরে আসে। সে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মেয়েটির পথ আগলে দাঁড়ায়। মেয়েটি ভুকুচকে তাকাতেই রোহান বাঁকা হেসে বলে ওঠে, নাম কি? বাঁকা হাসিতেই তো মেয়েটি খুন হয়ে গেছে। তার উপর এমন কণ্ঠস্বর তার হৃদয় স্পর্শ করলো কি? সে চুপ করে দাঁড়িয়ে রোহানকে দেখে যাচ্ছে। মেয়েটি চুপ থাকতে দেখে রোহান ভ্রু নাচিয়ে পুনরায় জিজ্ঞেস করতেই মেয়েটি ধীর কণ্ঠে বলে। কথাটা বলে রোহানকে পাশ কাটিয়ে চলে গেল। আর রোহান, সে তো কোনো ঘোরের মাঝেই হারিয়ে গেল। এত সুমধুর কারো কণ্ঠস্বর, নাকি তার কাছে এত সুমধুর লাগছে? মেঘলা আকাশে মৃদু রোদের আনাগোনা, কালো সাদা সংমিশ্রণের মেঘগুলো দেখতে ভীষণ আদরে লাগছে। আর এই মেঘলাদের ভেতরে থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি হওয়ার দরুন সকালটা বেশ সুন্দর। সূর্যের নরম মিষ্টি আলো, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা, ভেজা রাস্তাঘাট, সব মিলিয়ে ভীষণ আবেগী এক সকাল। বেলকনিতে দাঁড়িয়ে সবাই গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে রূপ। এখন হয়তো সকাল 7টা বাজে, তাতে কোনো হেলদোল নেই রূপের। এত সকাল সকাল সে কোনো দিনই উঠে না। তবে কয়েকদিন থেকে ব্যাপারটা অন্যরকম। কাল রাতে তো ঘুম খুব একটা ভালো হয়নি, তার উপর সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, ফলে আর ঘুমাতে ইচ্ছে করেনি। তাই তো এখানে দাঁড়িয়ে আছে, একটু পরে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবে। এসব ভাবতে ভাবতেই মুঠোফোনটা সশব্দে বেজে উঠল। রূপ ভাবনা থেকে বেরিয়ে রুমে এসে ফোন হাতে নিতেই দেখলো বন্ধু মহল, নাম লেখা। হয়তো গ্রুপ কল করেছে। রূপকে অনলাইনে না পেয়ে সোজা কল করেছে। সব ভাবতেই কল কেটে গ্রুপ কল করলো। সবাই গ্রুপেই ছিল, রূপের অপেক্ষায়। রূপ অ্যাড হতেই মন বলে উঠল, কোথায় থাকিস তুই? এতক্ষণ থেকে অপেক্ষা করেও তোর দেখা পাওয়া যায় না। মনের কথা শুনে রূপ হালকা হেসে বলল, সকাল সকাল কি শুরু করলি বলতো? আর কোথায় থাকবো আমি? রুমেই তো থাকি। বলেই হেসে দিল। রূপের কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিন রূপের বিহেভিয়ারে সবাই ভীষণ চিন্তিত ছিল। আজ স্বাভাবিক ব্যবহার করায় ওরা নিশ্চিন্ত হলো। পেখম বলে উঠল, আজ তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে, নিউ টিচার আসবে আজ। রূপ অবাক স্বরে বলে উঠল, এত টিচার থাকতে আমাদের ক্লাসেই নিউ টিচার ফিক্সড করতে হলো? নীল হতাশ নিঃশ্বাস ফেলে বলল, কপালে কি আছে কে জানে, কেমন টিচার আসছে জীবন তেজপাতা করতে।
ওর কথায় সবাই হেসে উঠল। অতঃপর টুকটাক কথা বলে ফোন রেখে নিচে নামলো রূপ। ডাইনিং টেবিলে প্রায় সবাই বসে আছে আর টুকটাক কথা বলছে। আজ সব ছোটদের ভীষণ তাড়া আছে। রোশনের অফিসে মিটিং, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছে। রনও আজ উপর মহলের সাথে জরুরি মিটিং আছে। আর রূপ, সে তো ভার্সিটির নিউ টিচার নিয়ে চিন্তিত। কিন্তু রোহানের বিষয়টা আলাদা। এতক্ষণ এসব খেয়াল করছিল মিসেস রিনা। এবার তিনি রোহানকে প্রশ্ন করলেন, কি ব্যাপার ছোট বাবা, তুমি আজ কোথায় যাবে? এত তাড়াহুড়ো করছো যে? সবার তো তাড়া আছে, তোমার কি আছে বলো তো? মিসেস মল্লিকার কথা শুনে রোহান কিছু বলবে তার আগেই রূপ ফট করেই বলে বসলো, খোঁজ নিয়ে দেখো ছোট মা, তোমার ছোট ছেলে কোথায় প্রেম করে বেড়াচ্ছে, তার জন্যই এত তাড়াহুড়ো। রূপের কথা শুনে রোহানের কাশি উঠে গেল। মিসেস আনিশা আর মিসেস রিনা রোহানকে নিয়ে ব্যস্ত হলেও মিসেস মল্লিকা গভীর চোখে রোহানের দিকে তাকিয়ে বললেন, রূপ যা বলছে তা কি সত্যি রোহান? তুই প্রেম করে বেড়াচ্ছিস নাকি? রোহান নিজের মায়ের দিকে অসহায় চোখে তাকালো, তারপর রূপের দিকে রাগী চোখে তাকিয়ে বলে উঠল, এই পেতনি যাই বলে তা বিশ্বাস করো কেন বলো তো? আমি কেন দুই দাদাদের আগে প্রেম করতে যাব? রোহানের কথা শেষ হতেই রোশন আর রনু তাকালো ওর দিকে। দুই দাদাকে এভাবে তাকাতে দেখে ঢোকিল রোহান। আর রূপ, সে তো শিখ তখন থেকেই হাসি চেপে বসে আছে। এবার আর না পেরে শব্দ করেই হেসে দিল। রোহান রূপের হাসি দেখে আরো রেগে গিয়ে ওর চুল টেনে ধরতেই রূপের হাসি গায়েব হয়ে গেল। ব্যথায় চোখ মুখ কুঁচকে তাকালো রোহানের দিকে। রোহানের কাছে রণগম্ভীর কণ্ঠে বলে উঠল, সবসময় ওর পেছনে লেগে কেন থাকিস রোহান? ও কিছু বললেই মারতে হবে ওকে, ছাড় ওকে। রোহান মুহূর্তেই রূপের চুল ছেড়ে দিল আর রূপ ছাড়া পেয়েই ভেঙচি কাটলো রোহানকে। রোশন খাওয়া শেষে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে উঠল। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল মিসেস মল্লিকা। তার বড় ছেলেটা কয়েকদিন ধরে কেমন চুপচাপ হয়ে গেছে, বাড়িতেও বেশি থাকে না। কি হয়েছে কে জানে। তিনি দ্রুত ভেবে নিলেন এবার ছেলের বিয়ে দেবেন। বয়স তো 32-এর কোঠায়, আর কত অপেক্ষা করবেন? এবার না হয় ছেলের বউ আসুক, আনন্দে ভরে উঠুক ব্যানার্জি হাউস, ভেবেই মনে মনে হাসলেন তিনি। রোহানের বাইকের পেছনে বসে ভার্সিটিতে যাচ্ছে রূপ। আজ কি হলো কে জানে, রোহানের বাইকে করে যাবে না যাবেই। রনকে দিয়ে রোহানকে রাজি করিয়ে নিয়েছে। ব্যাস, আর পায় কে রূপকে। রোহানকে জ্বালিয়ে মারছে এক প্রকার। রোহান হাজার বলেও থামাতে পারছে না। আজ কেন জানি রূপের সাথে ঝগড়া করতেও মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে কখন রাস্তা শেষ হবে আর সে ভার্সিটিতে পৌঁছাবে। কেন এমন হচ্ছে তা খুব ভালো করেই জানে রোহান। ভার্সিটিতে তার ফাগুন হাওয়া আছে। কাল দেখার পর থেকে তার হৃদয় খুব ভালোভাবে স্পর্শ করেছে সেই ফাগুন হাওয়া। ভেবেই মুচকি হাসলো রোহান। রূপের ভার্সিটির সামনে নামিয়ে সে চলে গেল নিজের ভার্সিটিতে। ক্যাম্পাসের ঠিক পেছনের দিকে ফাঁকা সিমেন্টের বেঞ্চে বসে আছে ফাল্গুনি। প্রচণ্ড মন খারাপ নিয়ে এক দৃষ্টিতে সামনে বসে থাকা দুটো জোড়া শালিকের দিকে তাকিয়ে আছে। ছোট থেকেই তার বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম। ওই একজনই আছে যে তার খুব ক্লোজ, আর কেউ নেই। সে এখনো আসেনি। ফাল্গুনি মন খারাপের কারণটা জানা নেই তার নিজেরই। হঠাৎ সেখানে আগমন ঘটে রোহানের। সারা ভার্সিটি খুঁজে অবশেষে পেয়েছে তার ফাগুন হাওয়াকে। এসেই থপ করে ফাল্গুনির পাশে বসে পড়ে। ফাল্গুনি রোহানকে দেখে প্রথমে অবাক হলে পরে রেগে যায়। কিছু না বলে উঠে যেতে নিলেই রোহান তার হাত ধরে টেনে আবার বসিয়ে দেয় বেঞ্চে। এমন কাজে ফাল্গুনি রেগে কিছু বলবে তার আগেই রোহান বলে ওঠে, কেমন আছো ফাল্গুন হাওয়া? ফাল্গুনি কিছু বলতে নিচ্ছিল, ঠিক তখনই রোহানের এমন কথা আর সাথে এত আদুরে ডাক শুনে মুহূর্তেই জমে যায়। মনে মনে দুইবার আওড়ায় ফাগুন হাওয়া। ডাকটা ফাল্গুনির হৃদয় স্পর্শ করলো কি? বুকের খয়েরি রঙের যন্ত্রটা একটু বেশি লাফাচ্ছে না? এমন কেন হচ্ছে? এই এক ডাকে ফাল্গুনির মনে জমে থাকা রাগটা জল হয়ে গড়িয়ে পড়ল ধূপ করে। এত আদুরে ডাক শেষ কবে শুনেছে মনে পড়ছে না তার। বাবা বাদে আজ কেউ এত আদর করে আবেগ মিশিয়ে ডাকলো তাকে।
বাবাও তো তাকে বলতো সে নাকি ফাগুন হাওয়ার মতোই তাদের ঘর আলো করে এসেছে, আর তাকে ফাগুন বলেই ডাকতো। কত আদরে ছিল সেই ডাক। এই ডাকে যেখানে থেকেই হোক দৌড়ে বাবার কোলে চলে আসতো ফাল্গুনী। বাবার কথা মনে পড়তেই চোখ ভিজে গেল অশ্রুকণায়। ফুপিয়ে কেঁদে উঠল ফাল্গুনী। আশেপাশে কে আছে না দেখে তাতে কোনো খেয়াল নেই ফাল্গুনীকে হঠাৎ কাঁদতে দেখে চরম অবাক হলো রোহান। সে কি এমন বলেছে যে তার ফাগুন হাওয়া কাঁদছে? রোহান দ্রুত বলে উঠল, এই কাঁদছো কেন তুমি? কি হলো হঠাৎ করে? রোহানের কণ্ঠ শুনে ফাল্গুনী দ্রুত নিজের চোখের জল মুছে নিজেকে সামলে নিল। রোহানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, দেখুন মিস্টার, আমি আপনাকে চিনি না জানি না, একদিন শুধু আপনার সুর শুনেই দাঁড়িয়েছি, তাই বলে আপনি আমার পেছন কেন করছেন? আর আমার নাম ফাল্গুনী, নট ফাল্গুন হাওয়া। সো এইসব নামে আমাকে ডাকবেন না। নিজের তো গার্লফ্রেন্ড আছেই, তবে কেন অন্য মেয়েদের পিছনে ঘুরছেন? গার্লফ্রেন্ডকে ঠকাচ্ছেন। আর কিছু বলতে পারলো না ফাল্গুনী। কান্না পাচ্ছে এখন তার। কেন এত কান্না আসছে তার? সে আর না দাঁড়িয়ে দ্রুত চলে গেল সেখান থেকে। আসলে রাস্তায় জ্যামে যখন রোহান আটকে গেছিল তখন রিকশায় বসে ভার্সিটি যাচ্ছিল ফাল্গুনী। রোহানের বাইকে অন্য একটা মেয়েকে এত ক্লোজ হয়ে বসে থাকতে দেখে কেন যেন ফাল্গুনী কষ্ট হচ্ছিল। কেন হচ্ছিল তা জানা নেই। রোহানকে কাল থেকে প্রায় 1000 বার মনে পড়েছে। কিছু অনুভূতি হয়তো তৈরি হয়েছিল, তাই রোহানের পাশে অন্য মেয়েটিকে দেখে মানতে পারেনি ফাল্গুনীর অবাধ্য মন। তাই তো রোহানের সাথে এমন বিহেভিয়ার করে ফেলেছে। এদিকে ফাল্গুনী যাওয়ার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে রোহান। কি বলে গেল এই মেয়ে? কার প্রেমিকা? কে ঠকালো? সবার মাথার উপর দিয়ে গেল। কিছু না বুঝে সে হতভম্ব হয়ে ঠায় বসে রইল। গভীর কোনো ভাবনায় ডুবে আছে তীব্র। অফিসের করিডোরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। করিডোরের মাঝখানে প্রায় অনেকটা কাচের ওয়াল দিয়ে তৈরি, তাই স্পষ্ট দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে তীব্র। তার ভাবনার মাঝে সেখানে উপস্থিত হলো মির্ময় আর মেঘ। ওরা বর্তমানে একই সাথে আছে, কারণ মির্ময়ের ছুটি শেষ হলে আবার বিদেশে ফিরে যাবে আর তীব্র কাজে ব্যস্ত হয়ে যাবে, তাই এই সময়টা একসাথে কাটাচ্ছে ওরা। তীব্রকে কিছু ভাবতে দেখে মির্ময় বলে উঠল, কি ব্যাপার, কি এত ভাবছিস? তীব্র ওদের দিকে তাকালো। মেঘ তীব্রকে চুপ থাকতে দেখে বলল, তুই আবার আমার টোটকা ইউজ করছিস না তো? মানে কোনো মেয়ে মনে ধরেছে নাকি? না। আর কিছু বলার আগে মির্ময় মেঘের পিঠে ধুম করে মারলো। মেঘ ব্যথায় নাক মুখ কুচকে তাকাতেই মির্ময়কে ইশারা করলো তীব্রর দিকে। মেঘ সেদিকে তাকিয়ে থমকে গেল, তবে তীব্রর কোনো ভাবান্তর হলো না। সে এখনো এক কোণে বাইরের দিকে তাকিয়ে আছে। এতে ওরা বেশ অবাক হলো, কারণ তীব্র নারী ঘটিত কোনো কথা শুনলেই রেগে যায়। তবে আজ চুপ আছে কেন ভেবেই তীব্রকে কিছু বলবে তার আগেই তীব্র বলে উঠল, তোরা কেবিনে যা, আমি আসছি একটু পর। ওরা আর কিছু না বলে চলে গেল, আর তীব্র আবার গভীর ভাবনায় ডুব দিল। হঠাৎ রূপসা নামক নারীটা বেশ ভালোভাবে ঝেঁকে ধরেছে তার মস্তিষ্কে। চাইলেও সরাতে পারছে না। এবার কিছু একটা করতে হবে, না হলে তার অনুভূতিগুলো তাকে দম বন্ধ করে মেরে ফেলবে। বিলাসবহুল এক হোটেলের সামনে দাঁড়িয়ে আছে রোশন। আজ খবর পেয়েছে এখানে তার প্রেয়সী আছে, কিন্তু ভিনদেশ থেকে কবে এলো, কি করে এলো? কিছু জানানোর প্রয়োজন করলো না তার রুদ্রবতী। এতটাই বদলে গেল ভাবতেই কষ্টের থেকে রাগ বেশি হলো রোশনের। ইচ্ছে করছে ঠাটিয়ে এই মেয়ের গাল লাল করে দিতে। সাহসটা দিন দিন বেড়েই চলেছে। আর কিছু না ভেবে ভেতরে ঢুকে লিফটে উঠে পড়ল সে। অতঃপর 12 নম্বর বাটন প্রেস করলো আর প্রস্তুতি নিল নিজের রুদ্রবতীর মুখোমুখি হওয়ার। রুমে বসে এক কোণে ফোন করে যাচ্ছে রুদ্রাক্ষী, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। এবার রাগে দুঃখে শব্দ করে কেঁদে ফেলল। আর পারছে না সে। ভালোবাসার মানুষটা যখন দূরে সরিয়ে দেয় তখন কষ্টের পরিমাণটা বলে বোঝানো যায় না। রুদ্রাক্ষীর কান্নার মাঝে দরজার কলিং বেল বেজে উঠল। চমকে উঠল। এখানে কে আসতে পারে? এই দেশেও চেনা জানা কেউ নেই। আর খাবারটা সে ফোন করে আনতে বলে, তবে কে এলো? ভয় হচ্ছে এবার বেশ,
কিন্তু কলিং বেল থামার কোনো নামই নেই, ননস্টপ বেজেই যাচ্ছে। রুদ্রাক্ষী এবার আস্তে আস্তে উঠে দরজা খুলতে গেল। নিজেকে সামনে দরজা খুলে সামনে তাকাতেই চমকে গেল। প্রায় 1 বছর পর প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছে। আচ্ছা, এটা কি করে হতে পারে? সে এখানে আসলো কি করে? এটা স্বপ্ন না তো? এসব কিছু সাইডে ঠেলে রুদ্রাক্ষী এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে মানবটির দিকে। আর সামনে দাঁড়ানো মানবটিকে দিক বেদিক ভুলে নিজের প্রেয়সীকে দেখে যাচ্ছে। দুজনেই যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে চক্ষুর দ্বারায়। সময় থেমে গেছে যেন তাদের কাছে। ভালোবাসায় তৃষ্ণার্ত দুটি হৃদয় গভীরভাবে নিজেদের দেখে যাচ্ছে প্রেমময় দৃষ্টিতে। ক্লাসে বসে অনবরত হাত কসলাচ্ছে রূপ। ভয় ইতিমধ্যে জমে যাওয়ার অবস্থা। শুধু রূপ নয়, ওর বন্ধু মহলের প্রতিটি সদস্য থেকে শুরু করে ক্লাসের সবাই বেশ ভয়ই আছে। একটু পরে তাদের নিউ টিচার ক্লাস শুরু করবে, এই নিয়েই সবাই ভয় পাচ্ছে। একজন ম্যাম বলেছিল নিউ স্যার নাকি ভীষণ রাগী, তার উপর বিদেশে পড়াশোনা শেষ করেছেন, ভুল করলে ভয়াবহ শাস্তি অবধারিত। তাই এক প্রকার আতঙ্কে আছে ওরা। মন ফিসফিস করে বলে উঠল, আর কয়েকটা মাস পরে আসতে পারলো না এই ব্যাটা, তাহলে আমরা বেঁচে যেতাম। মনের এমন ফিসফিস কথা শুনে ঈশান রেগে বলল, এখনো তো স্যার আসেনি, তুই এভাবে ফিসফিস করে কথা বলছিস কেন? ভালো করে বল, না হলে চুপ থাক। মন রেগে কিছু বলবে তার আগেই পেখম বলল, আজ অন্তত ঝগড়া বাদ দে, এমনিতেই ভয়ে প্রাণ পাখি উড়াল দেওয়ার পথে, আর তোরা আসিস নিজেদের ঝগড়া নিয়ে। মন আর ঈশান চুপ মেরে গেল একদম। রূপ দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে উঠল, এত প্যারা আর ভালো লাগে না, এমনিতেই ঘুম হারাম হয়েছে, তার উপর নিষিদ্ধ অনুভূতি। আরে এই নিউ টিচারের প্যারা। রূপের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। কিছু বলতে যাবে তার আগেই গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, হোয়াট ইজ হ্যাপেন হিয়ার, স্ট্যান্ড আপ। সবাই ভীত চোখে তাকিয়ে মুহূর্তে দাঁড়িয়ে গেল। তবে রূপের এখনো বসে আছে। সে বুঝতে পারছে না এই ছেলে তাদের দাঁড়াতে বলছে কেন। দেখে তো ভার্সিটি সিনিয়র মনে হচ্ছে। তবে ঠিক তখনই ক্লাসরুমে ভার্সিটি প্রিন্সিপালের আগমন ঘটে। রূপ মুহূর্তেই দাঁড়িয়ে যায়। তবে প্রিন্সিপালের আগে দেখে নিয়েছে রূপ যে সবার মাঝে বসেছিল। যেখানে সবাই দাঁড়িয়ে সেখানে রূপ বসে। তিনি ধমকের সাথে বলে উঠলেন, এই মেয়ে, স্যারকে সম্মান দিতে জানো না? স্যার আসলে যে দাঁড়াতে হয় এটা কি জানো না? রূপ অবাক হয়ে তাকিয়েছে। এই ছেলে নাকি স্যার? দেখে তো 28 বছরের যুবক মনে হয়। এই ছেলের ভয়ে এতক্ষণ সিঁড়িয়েছিল, ভাবতে এখন রাগ লাগছে। কিন্তু ছেলেটার কথার তেজ আছে মানতেই হবে। কেউ না চিনলেও শুধু ধমক শুনে দাঁড়িয়ে গেছে। যদিও ধমকটা রূপকেই দিয়েছে, কারণ রূপ জোরেই কথা বলেছিল। রূপের ভাবনার মাঝেই প্রিন্সিপাল বলে উঠল, শোনো সবাই, ইনি তোমাদের নিউ ইংলিশ টিচার অভ্র সেন। আজ থেকে ইনি তোমাদের ইংলিশ ক্লাস নেবেন। এতটুকু বলেই অভ্রর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি নিজের কাজে মনোযোগ দাও, আর অল দ্য বেস্ট মাই সান। বলেই প্রিন্সিপাল চলে গেলেন। অভ্র সোজা রূপের দিকে তাকালো। তারপর সবাইকে বসতে বলে পরিচয় পর্ব শুরু করলো। আজ ফার্স্ট ডে, তাই ক্লাস নেবে না। সবাই নিজের পরিচয় দিল। শেষে রূপের কাছে থামতেই রূপ অভ্রর দিকে না তাকিয়ে গড়গড় করে বলে উঠল, আমি রূপসা ব্যানার্জি। বলে ধাপ করে আবার বসে পড়ল। রূপের এমন বিহেভিয়ার অভ্র চরম অবাক হলো। রেগে গিয়ে বলে উঠল, তোমাকে কি আমি বসতে বলেছি? আগেই বসে পড়লে যে। এখন সারা ক্লাসে দাঁড়িয়ে থাকবে। প্রথম দিন বলে কোনো ছাড় পাবে না, স্টুপিড গার্ল। অভ্রের কথা শুনে রূপের এবার ভীষণ ভীষণ রাগ লাগছে। এই প্রথম কোনো টিচার তাকে এইভাবে বলল, তাও আবার ভার্সিটিতে। আজ রূপের মান সম্মান সব ডুবিয়ে দিল এই টিচার নামক বজ্জাত। কি আর করবে, দাঁড়িয়েই থাকতে হবে। ঠিক তখনই ক্লাস শেষের ঘন্টা বেজে উঠল। আর রূপও খুশিতে লাফিয়ে উঠে তাড়াতাড়ি থেমে গেল। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ বেঁচে গেলে, আর এরপর আর ছাড়া পাবে না। কথা শেষ করেই ক্লাস থেকে বেরিয়ে গেল। আর রূপ, সে তো অভ্রের ষোল গোষ্ঠী উদ্ধার করতে লেগে পড়ল। মেঘলা আকাশ, অস্বাভাবিক বাতাস। ব্যস্ত রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এলোকেশী এক কন্যা। খোলা চুল থাকায় বাতাসের গতিতে উড়ে চলেছে অনবরত। তাতে তার ধ্যান নেই।
সে এক মনে প্রকৃতি বিলাসে ব্যস্ত। সামনে আইসক্রিম পার্লার দেখে সেদিকে এগোলো রূপ। ভার্সিটির ক্লাস শেষ করে বন্ধুদের বিদায় জানিয়ে একাই হেঁটে বাড়ি ফিরছিল রূপ। ওরা অবশ্য রূপের সাথে আসতে চেয়েছিল, তবে রূপ আসতে বারণ করেছে। আজ নাকি তার একা একা যেতে ইচ্ছে করছে, তাই কেউ আর কিছু বলেনি। যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। রূপ আইসক্রিম পার্লার থেকে চকলেট কোন আইসক্রিম নিয়ে সেটা খেতে খেতে বাড়ি ফিরছে। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। ঠিক তার কিছু সেকেন্ড ব্যবধানেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে আসলো। ওপর থেকে রূপ হাতের আইসক্রিমটা দ্রুত মুখে ঢুকিয়ে এক প্রকার দৌড় লাগালো। কিছুক্ষণ এসেই থেমে গেল। রাস্তায় বেশ নির্জন হয়ে পড়েছে। যারা ছিল সবাই বৃষ্টির ফোঁটা থেকে বাঁচতে নিরাপদে আশ্রয় বেছে নিয়েছে। আর রূপ, সে তো বৃষ্টি বিলাসে মাত্র 2 হাত প্রসারিত করে বৃষ্টির ফোঁটা গায়ে মেখে নিচ্ছে। বেবি পিঙ্ক কালারের ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি, যা কারো নজর কাটতে সক্ষম। দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছে তীব্র। বৃষ্টির ফোঁটাগুলো গাড়ির গ্লাসে চুইয়ে চুইয়ে পড়ছে। রাস্তাঘাট প্রায় পুরো নির্জন বৃষ্টির কারণে, তাই তীব্র দ্রুত গাড়ি চালাতে তেমন অসুবিধা হচ্ছে না। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল তীব্র। শান্ত দৃষ্টিতে সামনে তাকিয়ে থমকে গেল। মাদকতা ঘিরে ধরল চারপাশ থেকে। কেন কোনো এক ঘোরের মাঝে হারিয়ে গেল মুহূর্তেই। গাড়িতে তখন সফট মিউজিকে গান বাজছে। ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখের সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। মন হারানোর সময় পাখা মেলে না জানি যাব কোথায়। তেরা পারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয়। তেরা পারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয়। গানের মাঝে যেন তীব্র হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গানটি প্রতিটি গানের লাইন তার মনের অবস্থা মতোই বাজছে। প্রকৃতিও যেন খুব করে চাইছে তীব্র প্রেম হোক। বারবার তীব্রর মেঘ ঘন মুহূর্তে হারিয়ে যাচ্ছে সামনে দাঁড়ানো বৃষ্টি স্নাত এক এলোকেশী কন্যা, যার মায়া কাটানো দুষ্কর। এত মায়া কেন এই মেয়ের মাঝে? তীব্রর মতো শক্ত বলিষ্ঠ মানুষকে কাবু করে ফেললো। যত চাইছে দূরে সরতে, তত কাছে সে পাগল করে দিচ্ছে এই কন্যা। তীব্র ঘোরের মধ্যে এই গাড়ি থেকে বেরিয়ে এলো। মুহূর্তেই ভিজে একাকার হয়ে গেল বৃষ্টির ফোঁটায়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বৃষ্টি স্নাত কন্যাটির দিকে। রূপ তখনও বৃষ্টি বিলাসে ব্যস্ত। আশেপাশে তার খেয়ালই নেই। তীব্র রূপের ঠিক পেছনে দাঁড়ালো। রূপকে কিছু বলবে তার আগেই রূপ 2 হাত নামিয়ে পেছনে ঘুরে তাকালো। রূপের চোখ বন্ধ, চোখের পাতা ছুঁয়ে বৃষ্টি কণা পড়ছে। ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি। সব মিলিয়ে পাগল পাগল অবস্থা তীব্রর। ঠিক তখনই সজোরে বিদ্যুৎ চমকালো আর রূপ ফট করে চোখ মেলে তাকালো। বৃষ্টি ভেজা তীব্রকে সামনে দেখে রূপের মনে হলো সে কল্পনায় তীব্রকে দেখছে। এই অমায়িক সৌন্দর্য দিয়ে ঘেরা পুরুষটিকে শুধু কল্পনাতেই দেখা যায়, স্বপ্নে এসে এলোমেলো করে দেয় সর্বস্ব। রূপ যখনই তীব্রকে ছুঁয়ে দিতে হাত বাড়াবে, ঠিক তখনই আবারও বজ্রপাত হয়। বজ্রপাতের শব্দে ঘোর থেকে বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে থাকে রূপ। তীব্র চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছে। এটা কোনো ঘোর বা কল্পনা নয়, বিশ্বাস করতে পারছে না রূপ। ততক্ষণে তীব্র ওর ঘোর থেকে বেরিয়ে এসেছে, শান্ত দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে আছে। রূপ কিছু বলবে তার আগেই তীব্র ভরাট কণ্ঠে বলল, ইউ আর রূপসা, রাইট? রূপসা এতক্ষণ ভয় পেলে এবার চরম বিরক্ত হলো। কেউ কি করে এক দেখায় ভুলে যায়? পরে ভাবলো এত বড় বিজনেসম্যান, তারা কি এত কিছু মনে রাখে? তাও যে রূপকে চিনেছে এটাই অনেক। তাই কাঁপা কাঁপা স্বরে বলে উঠল। তীব্র এবার গভীর কণ্ঠে বলে উঠল, এই বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে রাস্তায়, তাও আবার বৃষ্টিতে ভিজে। ইটস নট গুড, দিস ইজ ব্যাড হ্যাবিট। হতবাক হয়ে তাকিয়ে আছে তীব্রর দিকে।
কোনো বিজনেসম্যান কখনো কারো পার্সোনাল ইস্যু নিয়ে এত মাথা ঘামায়নি, তাও যেখানে তাদের একদিনের পরিচয়। রূপকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তীব্র ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নাকি আজ সারাদিন এখানেই থাকবে? কথাটা বলে তীব্র উত্তরের আশা না করেই পেছনে ঘুরে গাড়ির দিকে এগিয়ে গেল। আর রূপ সে তো অবাকের শেষ প্রান্তে। তীব্রর ইন্ডাস্ট্রিয়ালি তাকে লিফট দিল, কিন্তু কেন? আর কিছু ভাবনার আগে গাড়ির হর্ন শুনে সামনে তাকালো রূপ। তীব্র গাড়ি দেখে আরো অবাক হলো। তীব্র কি সত্যি তাকে লিফট দেবে? রূপকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র বলে উঠল, গাড়িতে ওঠো। রূপ অবাকে রেশ থেকে বেরিয়ে আমতা আমতা করে বলল, আমি যেতে পারবো। আর কিছু বলার আগে তীব্র ধমক দিল, এই মেয়ে, তোমার কাছে জানতে চেয়েছি আমি। বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তীব্র যদিও আস্তে করেই ধমক দিয়েছে, কিন্তু রূপের কাছে সেটা রাম ধমক মনে হলো। ঠোঁট উল্টে নিজের কাঁধে ব্যাগটা শক্ত করে চেপে ধরে গাড়িতে উঠে বসলো। রূপ বসার সাথে সাথেই তীব্র গাড়ি স্টার্ট দিল। নিশ্চুপ পরিবেশ বিরাজমান গাড়ির ভেতরে, তবে দুজনেরই হৃদয়ে ঝড় চলছে। নীরব ঝড় যাকে বলে। রূপ কিছুক্ষণ থেকে উসখুস করছে, যা তীব্র চোখ এড়ায়নি। তাই গাড়ির গতি কমিয়ে ধীরে কিন্তু গম্ভীর স্বরে বলল, কিছু বলবে? রূপ চট করে তীব্রের দিকে তাকালো। সে কিছু বলতে চায়, তীব্র বুঝলো কি করে? মনের কথা পড়তে পারে নাকি এই লোক? মনের কথা মনে রেখেই ধীর কণ্ঠে বলে উঠল, আপনি ওখানে কি করছিলেন? না মানে? রূপকে থামিয়ে তীব্র বলে উঠল, কাজ ছিল তাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তীব্রের কথায় রূপ সন্তুষ্ট হলো না, বরং আর উত্তেজিত হয়ে কিছু বলবে তার আগে তীব্র বলে উঠল, এখন কোনো কথা বলো না, গাড়ি ড্রাইভ করতে সমস্যা হচ্ছে। রূপ নিজের গলায় কথা গিলে নিয়ে অবাক চোখে তাকালো। লাইক সিরিয়াসলি? এই ছেলের গাড়ি ড্রাইভ করতে অসুবিধা হবে রূপ কথা বললে? আজব লোক তো। রূপ আর কিছু বলল না, না বলে চুপ করে রইল। কিছু সময় পর গাড়ি থেমে যেতে দেখে অবাক হয়ে বাহিরে তাকিয়ে দেখলো ব্যানার্জি হাউস এসে পড়েছে। কিন্তু তীব্র ওর বাড়ির ঠিকানা জানলো কি করে? ও তো বলেনি। রূপ জানে এখন বললেও কোনো উত্তর পাবে না, তাই এসব জিজ্ঞেস না করেই বলল, ধন্যবাদ। তীব্র ভ্রু কুচকে তাকিয়ে ইশারায় বোঝালো কেন। রূপ তীব্রের দিকে তাকিয়ে বলে উঠল, লিফট দেওয়ার জন্য। কথাটা বলে আর না দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে হাঁটা ধরলো। পেছন থেকে তীব্র বলে উঠল, এর আগেও কোনো এক আধার রাতে আমাদের আকস্মিক দেখা হয়েছিল, যেখান থেকে পরিচয় শুরু। সেই রাতটা আমার স্মরণীয় কোনো রাত। কথাটা বলেই গাড়ি স্টার্ট দিল। আর রূপ সে তো অবাক বিস্ময় নিয়ে তীব্রের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেলকনির ধারে গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তীব্র। মন মস্তিষ্ক জুড়ে শুধু রূপের বিচরণ চলছে। কি মায়া দিয়ে তৈরি মেয়েটা, এক দেখাতেই ঘায়েল করে দিল তাকে। ভেবেই মৃদু হাসলো তীব্র। বড় কিং বেডটাতে মুঠো ফোনটা শব্দ করে বেজে উঠতেই ভাবনা ছেড়ে বেরিয়ে এসে ফোন কানে তুলল। তীব্র কিছু বলবে তার আগে ওপাশ থেকে এক নিঃশ্বাসে কেউ বলে উঠল, ব্রো আমাকে বাঁচাও প্লিজ। তীব্র বিরক্ত কণ্ঠে বলল, এসব না বলে কি হয়েছে সেটা ক্লিয়ারলি বল মৃন্ময়। মৃন্ময় অসহায় কণ্ঠে বলল, কি বলবো বলতো, আমি আমার কিছু বলার বাকি আছে নাকি? তো কলটা কেটে আমাকে ধন্য কর। না না, কল কাটিস না ইয়ার, তুই ছাড়া আমার দুঃখ কে বুঝবে বল। তীব্র এবার রেগে কিছু বলবে তার আগেই মৃন্ময় গড়গড় করে বলে উঠল, মা আমার বিয়ে ঠিক করেছে তীব্র, কিছুতেই আমার কথা শুনতে চাইছে না। কাল আবার আমাকে মায়ের পছন্দ করা মেয়ের সাথে দেখা করতে যেতে বলেছে। তীব্র সব শুনে বলল, তো এতে চিন্তার কি আছে? বিয়েই তো দিচ্ছে, মেরে তো ফেলছে না। ইয়ার তুই পাগল হয়ে গেছিস? বিয়ে করা আর প্যারা সামলানো তো একই কথা। না বাবা, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছু কর প্লিজ ইয়ার। তীব্র কিছুক্ষণ চুপ থেকে বলল, তোকে শুধু দেখা করতে বলেছে, তা দেখা করে আয়। পরে মেয়ের কোনো দোষ খুঁজে সেটা আন্টিকে বলে বিয়ে ক্যান্সেল করে দিবি। মৃন্ময় তীব্র কথায় সায় জানিয়ে বলল, কিন্তু আমি একা যাব না, এই মেয়ে জাতি তাই একটা আস্ত প্যারা। আর মা বলেছে মেয়ে নাকি তার বন্ধু বান্ধব নিয়ে আসবে। ব্রো আমি একা হ্যান্ডেল করতে পারবো না এত কিছু। তাই তীব্র মৃন্ময়কে থামিয়ে বলল, তো মেয়েকে নিয়ে যা, ওর তো কোনো কাজ নেই। ও তো যাবেই, মেয়েদের কথা শুনলেই যেতে রাজি হয়ে যাবে, কিন্তু তুইও যাবি। পাগল তুই? আমি অফিসের কাজ ফেলে ঘুরতে যাব, তাও আবার এই সব?
প্লিজ ইয়ার, না করিস না। তুই তো এমনিতেও কোথাও যাস না, আর তুই সব সুন্দর ভেবেই সামলে দিতে পারিস, তাই প্লিজ। একদম না, এইসবে আমি নেই। কিন্তু তীব্রের কথায় মৃন্ময় তেমন পাত্তা দিল না। অনেক আকতি মিনতির পর শেষ পর্যন্ত রাজি করেই ছাড়লো। তীব্রও হাল ছেড়ে যেতে রাজি হলো। হাতে প্রচণ্ড ব্যথা পেয়ে আহ শব্দ করে উঠল রুদ্রাক্ষী, কিন্তু তাতে সামনের মানুষটির কোনো হেলদোল নেই। সে একমনে নিজের রাগ মেটাতে ব্যস্ত। এবার ব্যথায় চোখ দিয়ে জল পড়া শুরু হয়েছে, তবুও ছাড়ছে না দেখে রুদ্রাক্ষী কান্না মিশ্রিত গলায় বলল, ব্যথা লাগছে রোশন, ছাড়ো প্লিজ। রুদ্রাক্ষীর কথা শুনে ছাড়ার বদলে আরো শক্ত করে দেয়ালে চেপে ধরল রোশন। তারপর রক্তচক্ষু নিয়ে বলল, তাই ব্যথা লাগছে খুব? আমারও তো লেগেছিল একদম বুকের বা পাশে। তখন কোথায় ছিলে তুমি? বরং নিজের ব্যথার কারণ হয়েছিল, তাই না? রুদ্রাক্ষী রোশনের কথা শুনতে হাত ছাড়াতে ছাড়াতে বলল, সবসময় একতরফা কথা শুনে বা বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না রোশন। তেমনই শুধু চোখের দেখা দেখে কাউকে দোষী করাটাও ঠিক নয়। রুদ্রাক্ষীর কথা শুনে হাত ছেড়ে দিল রোশন। দুই হাত নিজের চুলগুলো মুঠ করে ধরল, বলল, কি বলতে চাইছো তুমি? আমি যা দেখেছি তা ভুল দেখেছি, তাই তো? রুদ্রাক্ষীর আশার আলো দেখতে পেল যেন। উত্তেজিত হয়ে কিছু বলবে তার আগে রোশন তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, চোখের দেখা না হয় ভুল ছিল, কিন্তু তোমার বাস্তবতা সেটা কি? দিনের পর দিন আমার ফোন না তোলা, মেসেজে রিপ্লাই না করা, রাত জেগে অন্য কারোর সাথে ফোনে ব্যস্ত থাকা, এসব কি? বলো কি ছিল এসব? একটু থেমে আবার বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে ভালোবেসে তোমাতে মত্ত হওয়া। তবে আর না, এবার থেকে আর তোমাকে নিয়ে ভাববো না। তুমি আজ থেকে আমার কাছে নিষিদ্ধ। কথাগুলো বলেই রোশন ওখান থেকে বেরিয়ে গেল। রুদ্রাক্ষী ধপ করে ফ্লোরে বসে পড়ল। রোশনের বলা এত কথার মধ্যে একটা কথাই শুধু কানে বাজছে, আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে ভালোবাসা। সত্যি রোশনের জীবনে সে ভুল? আর ভালোবাসবে না তাকে রোশন? এভাবে বলল কেন ও? ওর তো ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তবে কি পেয়েও পাওয়া হলো না? কিছু কি ঠিক হবে না? আর ভাবতেই শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ল রুদ্রাক্ষী। রক্তচক্ষু নিয়ে পেখমের দিকে তাকিয়ে আছে বন্ধু মহলের সদস্যরা। পেখম সবার দিকে আর চোখ তাকাচ্ছে আর হাত দিয়ে ঘাসগুলো ছিঁড়ছে। এখন তাদের অবস্থান ভার্সিটির গ্রাউন্ডে। পেখমের এমন খারাপ ছাড়া ভাব দেখে রূপেইদে বলে উঠল, ঘাসগুলো ছিঁড়ছিস যখন, তখন খেয়ে নে, তাও যদি একটু বুদ্ধি হয়। রূপের কথা শুনে পেখম অসহায় চোখে তাকালো ওর দিকে। ঈশান গুট ভাজা চিবোতে চিবোতে পেখমকে বলল, এত সেন্টি খাওয়ার কি আছে বলতো? কত খুশির একটা খবর। ঈশানের কথা শুনে ঋদ্ধি বলল, ঠিকই বলছিস ইয়ার, এতদিন পর পেট পুজো হবে ভাবতেই আমার আনন্দে লুঙ্গি ডান্স করতে ইচ্ছে করছে। ঋদ্ধির কথায় রূপ রেগে গেল। হ্যাঁ, লুঙ্গির ভেতর কিছু পরে নিস, না হলে আমাদের কবলে পড়ে মান ইজ্জত রক্ষা থাকবে না। বলল। রূপের কথা শুনেই নীল হেসে বলল, এটা ঠিক, আগে থেকে সাবধান করে দিলি। তবে তোরা লেডিসরা এমন মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তোদের দলের সংখ্যা কমে যাবে বলে? মন রেগে পাশে বসা ঈশানের পিঠে ধুম করে মেরে নীলকে বলল, চুপ থাক গাধা, বেশি বুঝিস না। ঈশান পিঠ ডলতে ডলতেই পড়ল, নীলের ওপর রাগটা আমার উপর উঠাইলি কেন পেতনি? তুই যেচে পড়ে আমার পাশে বসবি আর আমাকে মারবি। ও, পিঠের হাড্ডি ভেঙে গেল মনে হয়। মন ঈশানের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। এরকম এতক্ষণ চুপ থাকলেও এবার বলে উঠল, দেখ গাইস, আমি নিজেও জানতাম না এই ব্যাপারে। মা কালকে সকালে বলল বিয়ের ব্যাপারটা, আমি কিছু বলতেও পারিনি। না করার কোনো কারণ ছিল না। ছেলে বিদেশে চাকরি করে, ফ্যামিলি ভালো, আর সবচেয়ে বড় কথা আমার নাকি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই বিয়েটা করতেই হবে। আর তোরা তো জানিস বাবার ওপর কিচ্ছু বলতে পারবো না আমি, তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর কাল ছেলের সাথে দেখা করতে বলছে, তাই আমি বলছি তোদের নিয়ে যাব, একা যাব না। এখন তোরা যা বলবি বা যা মনে হয় তাই বল।
কথাটা বলেই পেখম মাথা নিচু করে ফেলল। সবাই না দেখেও বুঝতে পারছে পেখম কাঁদছে। মুহূর্তে পরিবেশটা ইমোশনাল হয়ে পড়ল। সবাই গোল করে একে অপরকে জড়িয়ে ধরল। ভবিষ্যতে জানা নেই তাদের কি হবে, তারপরে তাও জানে না তারা। শুধু এতটুকুই ভরসা বা সান্ত্বনা, ওরা একসাথে না থেকেও সবাই সবাইকে মিস করবে, মনে রাখবে, বন্ধুত্বের স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাঁচবে। 5 স্টার এক রেস্টুরেন্টে বসে সামনের থাই গ্লাসের দিকে তাকিয়ে আছে তীব্র। ওর পাশে বসে মিনময় সামনে হাত কসলাচ্ছে, আর পাশে মেঘ আরামে ফোন চ্যাটিংয়ে ব্যস্ত। টাইম পাস করার জন্য চ্যাটিং করার অন্যতম একটা কাজ মেঘের কাছে। ওরা আজ এসেছে মিনময়ের মার পছন্দ করা মেয়ের সাথে দেখা করতে, কিন্তু আধ ঘন্টা পেরোতে যাওয়ার পরেও তাদের দেখা মিলছে না। তীব্র বেশ রেগে আছে, বার কয়েক মিনময়কে বলছে ফোন করতে, কিন্তু মিনময়ের এক কথা তার না কি ভীষণ নার্ভাস লাগছে, তাই ফোন টোন করতে পারবে না সে। তীব্র ইতিমধ্যে তোড়জোড় করছে উঠে চলে যাওয়ার, কিন্তু মিনময় এক প্রকার জোর করে ধরে রেখেছে। তীব্র এবার রেগে বলে উঠল, এই প্রথম কারোর জন্য এত ওয়েট করতে হচ্ছে। তো রুটবি কি বিয়ে করতে আসবে যে এত দেরি করছে? ফোনে টাইম দেখে বলল, টাইম তো ঠিকই আছে, আমরাই তাড়াতাড়ি এসেছি, ওরা ঠিক টাইমেই আসবে। কথাটা বলেই জিভ কাটলো মিনময়। তীব্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, মিনময় কয়টায় ওদের আসতে বলেছিস? ঢোক গিলে তোতলানো স্বরে বলল, তত 10টায়। তীব্র ঘড়িতে চোখ রেখে দেখলো 10টা 5 বাজে। লাইক সিরিয়াসলি, ওরা প্রায় 45 মিনিট আগে এসেছে। এবারে এসবের কোনো মানে হয়? এত তাড়াতাড়ি এসে কোন রাজপাটটা করলো? বিরক্ত হয়ে সামনে তাকালো, মুহূর্তে চক্ষু শীতল হয়ে এলো। বিরক্তির জায়গায় ভর করলো একরাশ মুগ্ধতা। মুগ্ধ চোখে সেই দিকেই তাকিয়ে রইল তীব্র। বন্ধু মহলের সব সদস্যরা মিলে পেখমের দিকে তাকিয়ে আছে, কিন্তু পেখম সেদিকে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কেমন অ্যাটিটিউডওয়ালা ছেলে দেখছিস, একবার ফোনও করলো না। আমার কাছে না ওর নাম্বার নেই, ওনার কাছে তো আছে, একবার ফোন দিয়ে তো বলতে পারতো কোথায় আছি আমরা। পেখমের এমন কথায় রূপ বিরক্ত গলায় বলল, আগে ভেতরে চলে আর তারপর দেখা যাবে। রূপের কথায় সকালে সাই জানিয়ে ভেতরে ঢুকলো। এত বড় রেস্টুরেন্টের কোন কর্নারে কাঙ্ক্ষিত ব্যক্তিটি বসে তা খুঁজে বার করা মুশকিল। সবাই এক জায়গায় দাঁড়িয়ে রইল। রূপ এদিক ওদিক তাকিয়ে হাঁটছে, পরনে তার রেড 3 পিস, ওড়নার এক পাশে ছেড়ে দেওয়ায় ওড়না পেছনের দিকটায় ঘুরিয়ে সামনে এনে সেটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাঁ দিকের কর্নারের দিকে চোখ যেতেই থেমে গেল তার চলা। বিস্ময় নিয়ে সেই দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। এটা কি সে স্বপ্ন দেখছে নাকি ভ্রম? এখানে তীব্র চৌধুরী কি করবে? কিছু করতেও পারে, এত বড় বিজনেসম্যান ইনি। এইসব 5 স্টার রেস্টুরেন্টে তাদের সব সময়ই চলাচল থাকে। তীব্রের পাশে দুটো ছেলেকে দেখে ভাবলো হয়তো আড্ডা দিতে এসেছে বন্ধুদের সাথে, নয়তো কোনো মিটিংয়ে। এসব ভাবতেই পেছনে তাকালো রূপ। পেছনে তাকিয়ে আরেক দফা অবাক হলো, কারণ বন্ধু মহলের সব সদস্যরা হা করে রূপের দিকে একবার, তীব্রর দিকে একবার তাকাচ্ছে। রূপ কিছু না বুঝে পেখমের কাছে এসে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? এভাবে তাকিয়ে কি দেখছে ওরা? পেখম কাঁদো কাঁদো গলায় বলল, তীব্র চৌধুরীর পাশে বসা ছেলেটার সাথেই আমার বিয়ে ঠিক করেছে দোস্ত। মা কালকে আমাকে ছবি দেখিয়েছিল, তাই এক দেখায় চিনে ফেলেছি। কিন্তু তীব্র চৌধুরী এখানে কি করছে দোস্ত? এত বড় একজন বিজনেসম্যানের পরিচিত কেউ? আমার তো সামনে যেতেই ভয় লাগছে। আর ওদেরকে এটা বলায় ওরা এভাবে তাকিয়ে আছে। পেখমের কথা শুনে বিস্ময়ে হা করে তাকিয়ে আছে পেখমের দিকে। তীব্র চৌধুরী? আবার এই তীব্র চৌধুরীর পাল্লায় পড়তে হলো? পৃথিবীতে এত ছেলে থাকতে এই লোকের তীব্র চৌধুরীর রিলেটিভ হতে হলো? সর্বনাশ! ওদের এইসব ভাবনার মাঝেই ঈশান আর নীল এগিয়ে গেল ওদের দিকে। ঈশান তীব্রর উদ্দেশ্যে বলল, স্যার ভালো আছেন? তীব্র সেই
তখন থেকে রূপের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রূপ যখন আনমনে ওড়না আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে আসছিল, তখনই রূপকে তীব্রের কাছে ভীষণ কিউট ইনোসেন্ট লাগছিল। চাইলে তীব্র চোখ ফেরাতে পারছিল না। রূপ যখন তীব্রকে দেখে দাঁড়িয়ে গিয়ে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল, তীব্র যেন সেই দৃষ্টির গভীরেই হারিয়ে যাচ্ছিল। রূপের প্রত্যেকটা কাণ্ডই তীব্র গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। এতক্ষণ হঠাৎ করে ডাকে ভাবনা থেকে বেরিয়ে এসে সামনে তাকাতেই তীব্র এক দেখাতেই ঈশানকে চট করে চিনে ফেলে, তাই মুখ গম্ভীর ভাব রেখেই বলে ওঠে, এক্সকিউজ মি, কিছু বললে? ঈশান হতবাক হয়ে তাকালো তীব্রর দিকে। প্রথম দেখাতে কেউ তুমি সম্বোধন করে ডাকতে পারে কাউকে? তাও মুখে হাসি রেখে বলল, আসলে বলছিলাম আপনি ভালো আছেন? তীব্র হালকা হেসে বলে, এই তো আছি মোটামুটি। তা তুমি? আর কিছু বলার আগেই নীল বলে উঠল, আসলে আপনার পাশে বসা স্যারের মা আমাদের দেখা করতে বলেছে। তীব্র তাকালো মিরময়ের দিকে। মিরময় এতক্ষণ চুপ করে রূপদের দিকে তাকিয়েছিল। নীলের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, তুমি পেখমের ফ্রেন্ড রাইট? নীল মাথা ঝাঁকালো। তারপর রূপদের হাত নেড়ে ডাক দিতেই এরা এসে সামনে দাঁড়ালো। তীব্র সবাইকে বসতে ইশারা করতেই ওরা বসে পড়ল। তীব্ররা এক পাশে আর অপর পাশে রূপরা বসেছে। রূপ তীব্রের মুখোমুখি বসেছে, মুন মেঘের মুখোমুখি, আর পেখম মিরময়ের মুখোমুখি। আর ওদের দুই পাশে ঈশান, নীল, ঋদ্ধি বসেছে। মিরময় তখনও দাঁড়িয়ে আছে। ও কনফিউশনে পড়ে গেছে। রূপকে দেখে মেয়ের ছবিও দেখেনি, তাই বুঝতে পারছে না কে পেখম। ওর অবস্থা বুঝে মুন ব্যঙ্গ করে বলল, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বুঝতে সমস্যা হচ্ছে নাকি? বলেই মুখ টিপে হাসতে লাগলো। ওর দেখা দেখি রূপরা হালকা হাসলো। সবাই মিরময়ের দিকে তাকাতেই মিরময় থপ করে চেয়ারে বসে পড়ল। ওর বসার ধরন দেখে ঈশান মুখ টিপে হাসলো। কি ব্যাপার জিজু, পাত্রীকে চিনতে পারছেন না কে? মিরময় শুকনো গলায় বিষম খেলো। কি সাংঘাতিক বন্ধু বান্ধব! বিয়ে ঠিক না হতেই জিজু বানিয়ে দিয়েছে। ভয়ে গলা আরো শুকিয়ে আসছে ওর। ওর করুণ দৃষ্টিতে তীব্র দিকে তাকালো, যার অর্থ, এই জন্যই কি তোদের নিয়ে এসেছি? আমাকে না বাঁচিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছিস? তীব্র তেমন পাত্তা দিল না। ও তো ওর এলোকেশী কন্যাকে দেখতে ব্যস্ত, যে কিনা মিরময়ের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আর তার হাসিতে তীব্র হারিয়ে যাচ্ছে বারবার। তীব্রের পাত্তা না পেয়ে মিরময় এবার মেঘের দিকে তাকালো। মেঘ মিরময়ের অবস্থা বুঝে রসিকতা করে বলে উঠল। মিরময়ের কথা শুনে রূপরা বিস্মিত হয়ে গেল। এই ছেলে তো ওদের থেকেও 5 ধাপে এগিয়ে। আর মিরময়, ওর অবস্থা করুন। বাঁচাতে বলে এখন মরণ ডেকে এনেছে মেঘের এমন বেফাস কথায়। পরিস্থিতি সামলাতে পেখম বলে উঠল, আমি পেখম দাস। মিরময় শান্ত চোখে তাকালো পেখমের দিকে। কি অমায়িক সৌন্দর্য দিয়ে ঘেরা। এতক্ষণ বিয়ে ভাঙা নিয়ে তৈরি ছিল, কিন্তু পেখমকে দেখে এই মুহূর্তে বিয়ে করে নিতে ইচ্ছে করছে। এই জন্যই মিরময় আসতে চায়নি। সে জানতো পুরুষেরা সৌন্দর্যের পূজারী, সেখানে মিরময় কেন বাদ যাবে ভেবেই মৃদু হাসল। তীব্র রূপের খুব কাছে ঝুঁকে আছে। ভয়ে রূপের নিঃশ্বাস বন্ধ হওয়া জোগাড় হয়েছে। নিরিবিলি এক পরিবেশে বর্তমানে তাদের অবস্থান। এদিকটায় কেউ নেই বললেই চলে। রেস্টুরেন্টে টেবিলটা থেকে সবাই দূরে সরে অবস্থান করছে। শুধু পেখম আর মিরময় বসে আছে সেই টেবিলে। ওদের আলাদা প্রাইভেসি দিতেই ওরা আলাদা আলাদাভাবে ঘুরছে। ও রূপ যখন আনমনে ঘুরছিল, ঠিক তখনই রেস্টুরেন্টের পেছনে মিনি ছাদে নিয়ে এসেছে। রূপ রেগে কিছু বলবে, তার আগেই তীব্রকে দেখে থেমে গেছে। বলা বাহুল্য, রূপকে টেনে আনা লোকটা আর কেউ নয়, তীব্র ছিল। হঠাৎ তীব্রর থেকে এমন অপ্রত্যাশিত ঘটনা রূপ আশা করেনি, তাই ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তীব্রর মুখের দিকে। রূপকে আরও অবাক করে দিয়ে তীব্র রূপের 2 বাহু ধরে দেওয়ালের সাথে চেপে ধরে, আর রূপের থেকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপের মুখের দিকে। সেই তখন থেকে প্রায় কয়েক মিনিট এভাবেই আছে। এবার রূপ আমতামতা করে বলে উঠল, এভাবে ধরে আছেন আর কিছু বলার আগেই তীব্র রূপের ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরে চুপ করিয়ে দেয়। রূপ এবার চরম অবাক হয়ে তীব্র দিকে তাকিয়ে রয়।
তীব্র কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে অপ্রত্যাশিত কথা বলে বসে, যা রূপের হৃদয় ভেদ করে শরীর রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাহিত হয়। অবশেষে দুই চোখ অজান্তেই বুঝে আসে, ভালো লাগায় শরীর ছেয়ে যায়। কথাটা ছিল এমন, তোমার মায়াবী চোখে আমি বারবার কেন হারিয়ে যাই মায়ারানী? এত মায়া দিয়ে কেন তোমাকে ওপরওয়ালা তৈরি করেছে? আমার সামলে থাকা দায় হয়ে পড়ছে তো মায়ারানী। কোনো এক আধার রাতে আমার আধারের হৃদয়ে স্পর্শী হয়ে এসেছো তুমি। সেই আধার রাতেই আমার হৃদয় গভীরভাবে স্পর্শ করেছ, ভেঙে দিয়েছ আমার এতদিনের বেপরোয়া ভাব, করেছ তো তোমাতে বন্দি। খুব গভীরে ছুঁয়ে দিয়েছ আমায়, উন্মাদ করেছ তোমাতে। অচিরেই কেড়ে নিয়েছ আমার ঘুম। আমার প্রতিটা নিদ্রাহীন রাত সাক্ষী আছে তোমাতে কতটা বিভোর আমি। এখন যে চাইলেও নিজেকে দমিয়ে রাখতে পারবো না আমি। কেন করলে এমন মায়ারানী? এর শাস্তি পেতে হবে তোমায়, খুব গভীর, খুব ভয়ঙ্কর শাস্তি। তৈরি থেকো।